কাছে আসবো, ঐতিহাসিক ভুল হয়েছে। অরিত্রর কাছে আসবো। অরিত্র, তোমার বয়সী বা তোমার থেকে অনেক কম বয়সীরা কালকে শতরূপ ছিলেন ওখানে, যখন আমি গিয়েছিলাম 59 পাম এভিনিউতে, দেখছিলাম বুদ্ধবাবুর গাড়িটা যখন বেরিয়ে যাচ্ছে, মানে তাকে তার মরদেহ নিয়ে গাড়িটা যখন বেরিয়ে যাচ্ছে দোতলা 3তলা থেকে, এদের ডাইরেক্ট কন্ট্যাক্টে বুদ্ধদেব ভট্টাচার্য আসতে পারেন না অরিত্র। তার কারণ খুব সাধারণ নিয়মে গত 6 বছর বুদ্ধদেববাবু পার্টি অফিসেই যাননি, আলিমুদ্দিন স্ট্রিটেই যাননি। হ্যাঁ, এবং বাড়ির বাইরেও খুব একটা বেরোনোর সুযোগ ছিল না, ডাক্তার দেখাতে যাওয়া ছাড়া, নিতান্ত প্রয়োজনে হাসপাতাল যেতে হলে। ফলে এরা কেন ক্যামেরাবন্দি করছিলেন? আমার প্রশ্ন ছিল, আমি দু একজনের সাথে কথাও বলেছিলাম, এদের বক্তব্য একটাই ছিল, আমি কালকেও সেটা বারবার বলেছি, এরা বলছেন এই তো আর 2 বছর 3 বছর বড় জোর পড়াশোনাটা এখানে শেষ করবো, মাস্টার্সটা যদি বা করতে পারি এখানে কোনো মতে করে, তারপর তো আমাকে রাজ্য ছাড়তে হবে। এই ছেলে মেয়েগুলো যাতে মা বাবার কাছে থাকতে পারে, মানে যে বাড়ি থেকে ছবি তুললেন 3 বছর পর দুর্গাপুজোয় গেলে আপনি ওদেরকে ওই বাড়িতে পাবেন না। কিন্তু অরিত্র, এই স্বপ্নটা দেখা কি ভুল হয়েছিল, নাকি এই স্বপ্ন দেখাটা রাজনীতি ছিল, খুব খারাপ রাজনীতি, কদর্য রাজনীতি, কি ধরবো? দেখুন, বিষয়টা খুব সত্যি যে একটা 23-24 বছরের ছেলে আমার মতো বয়সে 34 বছরের সিপিএম এর কি হয়েছিল, বুদ্ধদেব বাবু ঠিক ছিলেন না ভুল ছিলেন, এটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ আমি তার শাসনে মানে সেটা এক্সপিরিয়েন্স করিনি। কিন্তু যেটা আমি বলতে পারি আজকের দিনে দাঁড়িয়ে এই গোটা আলোচনার সামারি, যে দেখুন আমরা কিন্তু সেই সিঙ্গুরের বাইরে, মানে সিঙ্গুর বলে যে জমি বা যে ছবিগুলো আপনারা দেখাচ্ছেন, আসলে ওটাকে একটা রূপক হিসেবে ধরতে হবে আমাদের। এই সিঙ্গুরের জমির মধ্যে দিয়ে আসলে যে মেসেজটা আমরা এখন পাচ্ছি সেটা হচ্ছে ওভারঅল ম্যাক্রো ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রিয়াল অধঃপতন। যে এখানে শুধুমাত্র একটা কোম্পানি চলে গেল কি সে বিনিয়োগ হলো না তা নয়, আপনি যদি তারপরে গ্র্যাজুয়ালি দেখেন ক্রমাগত একের পর এক বড় বড় কোম্পানি এক্সিট করেছে। আচ্ছা, এখানে জমি অধিগ্রহণ নিয়ে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ইত্যাদি অনেক কঠিন আলোচনা হলো। আচ্ছা, এই ক্ষমতাটা তো সাংবিধানিকভাবে রাজ্য সরকারের কাছে দেওয়া রয়েছে, তারা যদি মনে করে তারা জমি অধিগ্রহণ আইন নিজের মতো করে নিতে পারে। এবং 2014-তে অ্যামেন্ডমেন্ট হয়েছে একাধিকবার, বিভিন্ন রকমের কে কোন কোম্পানি কত জমি রাখতে পারবে, ব্যক্তিগত অধিকারে রাখতে পারবে, এই নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে, বিল এসছে, আইন এসছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে রেজাল্টটা কোথায়? দীর্ঘদিন আগে বেঙ্গল চেম্বার অফ কমার্সের একটা স্টাডি তৈরি করা হয়েছিল, সেই স্টাডিতে পরিষ্কার বলা হয়েছিল, যেটা পশ্চিমবঙ্গ সরকার কোনোভাবে অ্যাকসেপ্ট করতে চায়নি, এখনো চাইছে না, যে মোদ্দা যে কারণে কোনো বিনিয়োগকারী এখানে আসছে না তার একমাত্র কারণ হচ্ছে ট্রাস্ট ডেফিসিট বা বিশ্বাসের অভাব। একজন বিনিয়োগকারী এখানে আসবেন, আমি জমিটা দিয়ে দিলাম আর হঠাৎ করে তো রাতারাতি কারখানা হয়ে যেতে পারে না। আমাকে কারখানাটা করবার জন্য আশপাশের যে রিসোর্সগুলো সেগুলোকে জোগাড় করতে হবে, কিংবা আমাকে লোকবল জোগাড় করতে হবে, স্কিল্ড হিউম্যান রিসোর্সেস লাগবে, এবং সেই পরিমাণে আমার এডুকেশনটা সেইভাবে তৈরি করতে হবে। আচ্ছা, আপনি যদি বলেন যে না ঠিক আছে আমরা শিল্প বিমুখ হয়ে আমরা কৃষিতে উন্নতি করতে চাইছি, আপনি কৃষি ডেটাটা দেখুন, সেখানেও আপনি দেখবেন যে ক্রমাগত এই ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলিতেই প্রকাশিত রিপোর্ট অনুসারে মোর দ্যান 35% আমাদের পশ্চিমবঙ্গের কৃষকরা এখনো বিলো দ্য পভার্টি লাইনের নিচে রয়েছে। এমনকি আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যে চাল উৎপাদন নিয়ে আমাদের এত এক সময় গর্ব ছিল, সেই চাল উৎপাদনে গোটা বিশ্বের ন্যাশনাল যে অ্যাভারেজ সেট করা হয়েছে সেই অ্যাভারেজের থেকে আমরা প্রায় 50% নিচের দিকে রয়েছি। কেন? আমি তো শুনেছিলাম এই 3 ফসলের জমি টমি দিয়ে দিচ্ছে, সর্বনাশ হয়ে যাবে, আমাদের চাল বাইরে থেকে কিনে খেতে হবে। কৃষকদের এখানে যে মূলত প্রবলেমটা রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র জমি সমস্যা নয়, আরেকটা মেজর সমস্যা রয়েছে, সেটা হচ্ছে ইনভেস্টমেন্টের অভাব। এরা মূলত ব্যাংক থেকে লোন সঠিক সময় পাচ্ছে না এবং সেজন্য মাইক্রো ফাইন্যান্সের কাছে যাচ্ছে। যেই মুহূর্তে মাইক্রো ফাইন্যান্সের কাছে যাচ্ছে তখন চড়া সুদে এদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে একদল ওই বহিরাগত মিডিলম্যান টাইপের, যাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক ইনফ্লুয়েন্স আছে, এবং সেখানে বহু অঙ্কের কৃষক, যেমন কৃষকের ছেলে, তাই সে আর কৃষিকার্য করতে চাইছে না। এটা একটা বড় অঙ্কের প্রবলেম রয়েছে, যে বড় শতাংশের মানুষ যারা প্রাইমারি সেক্টর ইকোনমিতে কাজ করছিলেন তারা প্রাইমারি সেক্টর ইকোনমিতে আসলে ইন্টারেস্টেডই থাকছেন না। তার কারণ তারা তাদের বাবা মা জ্যাঠা কাকা এদেরকে দেখেছেন ক্রমাগত দেনার দায়ে কিভাবে ডুবছেন, আত্মহত্যা করছেন, অসুস্থ হয়ে পড়ছেন। তার কারণটা হচ্ছে যে কৃষিকার্যের মতো একটা গুরুত্বপূর্ণ প্রাইমারি সেক্টরকেও সরকার বুস্ট করবার জন্য এই মিডিলম্যান এজেন্সি, এইখানে যে একটা কালো বাজার একটা র্যাকেট রয়েছে সেটাকে বন্ধ করেনি। দ্বিতীয় কথা হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে এখন যেটা তৈরি হয়ে গেছে যে আফটার ক্লাস 12 আপনি যদি স্কুলগুলোতে যান, আমি যেহেতু বিভিন্ন ছাত্রদের সাথে থাকি, একটা 12-এর ছেলেকে জিজ্ঞাসা করলে তার মুখে কোনোভাবেই এরকম কোনো অ্যাসপিরেশন আসছে না যে সে বাংলায় কিছু একটা করবে। সেটা ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, অন্য কিছু গবেষণার কাজ হতে পারে, কিন্তু এখানে নয়। সে ধরেই নিচ্ছে যে এই তো 12টা হয়ে গেল, এরপর একটা অন্য কোনো পরীক্ষা দেবো, এই দিয়ে এন্ট্রান্স দিয়ে বাইরে চলে যাবো। মানে 11-12 থেকেই লোকের মধ্যে একটা বিভিন্ন স্কুল কলেজ সমস্ত জায়গায় এরকম একটা অ্যাসপিরেশন তৈরি হয়ে গেছে যে আমাকে যদি আসলে কিছু করতে হয় সেটা পশ্চিমবঙ্গের বাইরে করতে হবে। এইখানে করলে না আমার টাকা হবে, না আমার রেকগনিশন হবে, না
আমি রিসার্চের প্রপার কাজ করতে পারবো, না আমার কোনো রকম এক্সপোজার রয়েছে। এইটা ক্রমাগত হতে হতে আজকে আপনি যদি দেখেন বড় বড় এলাকা, মানে আপনি সল্ট লেকে চলে যেতে পারেন, নিউ টাউনের যে কথা বলছি আমরা এখানে দাঁড়িয়ে আছে, আপনি অধিকাংশ জায়গায় যান দেখবেন যে পপুলেশনগুলো রয়েছে, ইভেন কিছুদিন আগে সন্দেশখালী নিয়ে এত কথা হচ্ছে, আপনি দেখবেন সন্দেশখালীতে এই যে এত মহিলাদের আমরা দেখছি, পুরুষরা কোথায়, এরা সবাই পরিযায়ী শ্রমিক। সেই পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা ক্রমাগত বাড়তে বাড়তে, পরিযায়ী শ্রমিক মানে শুধু তো বিলো দা পভার্টি লেভেল পরিযায়ী শ্রমিক না, শিক্ষিতরাও আসলে পরিযায়ী হয়ে উঠেছে। আমার যে বন্ধুরা বেঙ্গালুরু থাকে তারা তো নিশ্চয়ই পরিযায়ী। এবং হ্যাঁ, অবশ্যই পরিযায়ী। তার কারণ হচ্ছে যে এখানে যেহেতু আমি যা শিখছি সেই অনুসারে কাজ পাচ্ছি না, আর যা কাজ পাচ্ছি সেই অনুসারে দাম পাচ্ছি না, যখন কাজ করতে যাচ্ছি তখন আবার আমার উপরে রাজনৈতিক চাপ সৃষ্টি করে টাকা দাও এই দাও করে এই যে একটা হুলিগানিজম তৈরি হয়েছে, এই আবার ঘুরে ফিরে ওই একটা জায়গা, ট্রাস্ট ডেফিসিট, সরকারের সাথে সরকারের ওপরে আস্থা বা ভরসা বিনিয়োগকারীরা করতে পারছেন না, এবং সেই জন্য এন্টায়ার জেনারেশন আস্তে আস্তে বাইরের দিকে চলে যাচ্ছে। ঠিক যেখানটাতে আপনি বসে আছেন, যে চেয়ারটা, এখানে বসে গতকাল বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রী দেবেশ দাস আমাকে বলছিলেন আর কিছু থাক না থাক ট্রাস্ট বস্তুটা ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি শিল্পপতিদের, সেটা আজিম প্রেমজি থেকে শুরু করে নারায়ণ মূর্তি, কাল ঠিক এখানে বসে বলছে ট্রান্সপারেন্সির জন্য। হ্যাঁ, সেটা চীনের দিকে তাকালে বোঝা যায়, আমরা যতটা পিছিয়ে আছে ওটা দেখলে বোঝা যায়। আমি অনির্বাণের কাছে যাই, অনির্বাণ চৌধুরী। অনির্বাণ, মাইক্রোফিন্যান্সের কথা এসেছিল, অডিটর কথা শোনা, কারণ একটা ঘটনা, পাশের দেশে মাইক্রোফিন্যান্সের বিরাট বড় বন্ধু বসেছেন, 36% সুদে কৃষকদের সর্বশান্ত করে দেওয়া। পশ্চিমবঙ্গের গ্রামেগঞ্জে আজকাল হাঁস মুরগি নিয়ে যাওয়া হচ্ছে মাইক্রোফিন্যান্সের পক্ষ থেকে, খবর পাই, শতরূপদের কাগজেও লেখা টেখা হয়, পড়তে পারি, আমাদের কাছেও খবর আসে। প্রশ্ন হচ্ছে অনির্বাণ, এটা সবটাই কি বিড়ালকে মাছ পাহারা দিতে দেওয়ার ফল? সবটাই, যেটা দিয়ে শুরু করেছিলাম, তৃণমূলকে জমি পাহারা দিতে দেওয়ার ফল? হ্যাঁ, দেখুন, আমি যেটা বলতে চাইছি, প্রথমে একটা কথা বলি যে আইনজীবী অনির্বাণ যেটা বারবার বলছিল যে রাজীব গান্ধীকে একটা সময় চোর বলেছে, পরে তাদের সঙ্গে আবার আঘাত করেছে, এইসব। আমি এখানে অনির্বাণকে একটু মনে করিয়ে দিতে চাই যে রাজীব গান্ধীর উপর যখন গুলি চলে বা যখন শ্রীলঙ্কায় তার উপর আক্রমণ হয়, তখন কমিউনিস্ট পার্টি উল্লাস প্রকাশ করেন। ইন্দিরা গান্ধী যখন মারা যায় তখন পার্টি তার পতাকা অর্ধনমিত রেখেছিল। সুতরাং রাজনৈতিক সমালোচনা এক জিনিস, সেই সমালোচনায় কখনো কখনো হয়তো একটু শালীনতার সীমা লঙ্ঘন করে যায়, সেটা একটা ব্যাপার। আর তার ব্যক্তিগত আক্রমণ বা যখন ল্যান্ডমাইন বিস্ফোরণ হচ্ছে তখন পার্থ চ্যাটার্জি কোটানকোট সততার মূর্ত প্রতীক বলেছে কালী পটকা ফেটেছে। এই যে উল্লাস, এই উল্লাস দুটোর মধ্যে তফাৎ আছে। যারা এই ধরনের কথা বলে, যারা বলে যে কোন কি টালা ট্যাঙ্কটাতে জলে বিষ মিশিয়ে আমাকে মারবার পরিকল্পনা করছেন বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি আজ যখন বলেন এই বাংলার মাটিতে বুদ্ধবাবু বারে বারে ফিরে আসুন তখন, এবং তিনি যখন তার প্রতিনিধি পাঠান মালা দিতে, তখন কি মনে হয় জানেন, সুভাষ মুখোপাধ্যায়ের দুটো লাইন মনে হয় যে বুদ্ধবাবু তখন বলছেন যে ফুলগুলো সরিয়ে নাও, আমার লাগছে, মানুষ ফুলকে দিয়ে বড্ড বেশি মিথ্যে কথা বলে। এই ব্যক্তি আক্রমণের রাজনৈতিক আক্রমণ, দুটো আক্রমণের মধ্যে অনির্বাণ গুলিয়ে ফেলেছে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, বিড়ালকে মাছ বাছার যে কথাটা আপনি বললেন, সেটা হচ্ছে আমি মনে করি বুদ্ধবাবু এ ভিকটিম অফ এ ট্রানজিশনাল পিরিয়ড অফ মরালিটি। বুদ্ধবাবুর জমি নীতি নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু সেদিন রাজ্যের স্বার্থে ওই 400 একর নিয়ে টানাটানি না করলে চলছিল না। সেদিন ওখানে যারা আন্দোলন করেছে, রবীন্দ্রনাথ ভট্টাচার্যের আমি একটা ইন্টারভিউ শুনছিলাম, তিনি আজকে অনুতাপ বোধ করছেন যে কেন কারখানাটা হয়নি। অধীর চৌধুরী, এই আন্দোলনে কংগ্রেস সেদিন কিন্তু তৃণমূলের পাশে ছিল। আজকে অধীর চৌধুরীর একটা ইন্টারভিউ শুনছিলাম, সেখানেও অধীর চৌধুরী বলছেন যে সিঙ্গুরের বিরোধিতা না করলে ভালো হতো। 400 একরে এই বুদ্ধবাবুর কথা বাদ দিন, বুদ্ধবাবুর কথা ভাবতে হতো না, সারা পশ্চিমবঙ্গের কথা ভেবে, পশ্চিমবঙ্গের আগামী প্রজন্মের কথা ভেবে 400 একর নিয়ে টানাটানি না করলে তা চলছিল না। একটা আলোচনার মাধ্যমে সেটাকে মিটিয়ে নেওয়া চলছিল না। যদি না চলে, আজকে 350 একর ওই শখের ব্যবসায়ীকে কি করে দিয়ে দেওয়া হবে? তাহলে সেদিন এটা ছিল একটা ব্লু প্রিন্ট, পলিটিক্যাল ডিভিডেন্ড পেতে হবে। পলিটিক্যাল ডিভিডেন্ড তিনি পেয়েছেন, কিন্তু রাজ্যটাকে একটা প্রেত পুরি বানিয়েছেন। আমার মনে হয়েছে যে বিড়ালের মাছ আগলানোর যেটা আপনি বললেন, বুদ্ধবাবু ছটফট করেছেন। বুদ্ধবাবু ছিলেন স্বপ্নদর্শী, তার স্বপ্নটা সেদিন সাকার করার জন্য তিনি প্রাণপণ চেষ্টা করেছিলেন। তিনি মাথা নামিয়েছিলেন, তিনি বলেছিলেন যে সিঙ্গুরের ওই অনশন মঞ্চে আমি পুলিশ পাঠাবো না একজন মহিলাকে তুলে দেওয়ার জন্য। তিনি চেয়েছিলেন সব দিক থেকে এটাকে একটা সমাধানের জায়গায় আনতে। আদালত এই জায়গাটা গড়াতই না,
তা আদালত তো বলেছে যে ওটা কৃষি জমিতে কনভার্ট করে ফিরিয়ে দিতে পেরেছে? এখনো পর্যন্ত দিতে পারেনি, আগামী 100 বছর দিতে পারবে। সুতরাং ভূতকে আমার মনে হয়েছে এই যে দুর্ভাগ্যজনক ভাবে যারা বিরোধী দল ছিল, যারা নৈরাজ্য ছাড়া কিছু বোঝে না, যারা রাজ্যটাকে ধ্বংস করেছে, যারা রাজ্যের সৃষ্টিমূলক দিক সেইটাকে ভুলিয়ে দিয়েছে, এদের পাল্লায় পড়ে বুদ্ধবাবু একটা দ্বন্দ্বে ঢুকেছেন। আমার খুব মনে পড়ছে, আমি এই কথাটা না বলে পারছি না, যে ম্যাথু আর্নল্ড সেলিকে নিয়ে কয়েকটা কথা লিখেছিলেন। তিনি বলেছিলেন, এ বিউটিফুল অ্যান্ড ইনফ্যাকচুয়াল অ্যাঞ্জেল বিউটি ইন দ্য ভয়েড হিজ লুমিনাস উইংস ইন ভেন। একটা আবর্তের মধ্যে পড়ে বুদ্ধবাবু ছটফট করেছেন। তার কাছে ছিল, তার স্বপ্নটা ছিল স্কাই ইজ দ্য লিমিট, সেইটাকে স্পর্শ করার জন্য তিনি চেষ্টা করে গেছেন, কিন্তু তিনি শেষ পর্যন্ত দ্বন্দ্বকাতর একাকী পথিক থেকে গেছেন এই দায়িত্ব জ্ঞানীর বিরুদ্ধে। বুঝতে পারছি অনির্বাণ, আমি সর্বরিদির কাছে একটাই প্রশ্ন নিয়ে আসবো, সবার শেষে এলাম সর্বরিদি আপনার কাছে, তার কারণ একটাই, আপনারা এই সমস্ত আবর্তের বাইরে, সিপিএম, তৃণমূল, এই মুহূর্তে এ রাজ্যের প্রধান বিরোধী দল আপনারা, কারোর পছন্দ হোক অথবা না হোক, আপনারা যদি শাসক হতে চান, যেটা আপনাদের ভীষণ ইচ্ছে, চান স্বাভাবিক নিয়মে গণতন্ত্রের, আপনারা চাইছেন এর যে শাসন ক্ষমতায় আসতে, তাহলে আপনাদেরকে কিছু দায়িত্ব পালন করতে হবে। বিধান রায়ের দল একটা সময়ের পরে বিধান রায়ের স্বপ্ন পূরণ করবার জন্য ছিলেন না। জ্যোতি বসু উল্টো রাজনীতি করেও বিধান রায়ের আদর্শে বিধাননগর তৈরি করেছেন, বিধান রায়ের আদর্শে হলদিয়া তৈরি করেছেন, বিধান রায়ের আদর্শে নিউ টাউন তৈরি করেছেন। আপনাদেরকেও শাসন ক্ষমতায় এলে যদি সত্যি রাজ্যের মঙ্গল চান, তাহলে বুদ্ধদেব ভট্টাচার্যের আদর্শেই শিল্পায়ন করতে হবে। করবেন? করতে পারবেন? শিল্প ছাড়া একটা রাজ্যকে বাঁচানো যাবে না। সুতরাং শিল্পের প্রয়োজন যে কতখানা, পশ্চিমবঙ্গে এই মতো অবস্থায় একটু আগে অরিত্র যেটা বলল, যে গোটা পশ্চিমবঙ্গকে বৃদ্ধাশ্রম বানিয়ে দেবার একটা প্রচেষ্টা, পরিযায়ী শ্রমিক ভর্তি, সব থেকে দেশের নিরিখে পশ্চিমবঙ্গ 1 নম্বরে দাঁড়িয়ে রয়েছে। এবং একটু শিক্ষিত ছেলে হলেই তার এই যে রাজ্যের থেকে চলে যাওয়া, এখন কি করবেন? বিবেকবান পার্থবাবু, বিবেকবান বালুবাবু, বিবেকবান বারিক বিশ্বাস, শঙ্করাঢ্য, শাহজাহান, শৌকত, তা দিদির বিবেকবান মানুষের দরকার এই পশ্চিমবঙ্গে। এখন যতক্ষণ না এই বিবেকবানদের সরিয়ে ফেলা যাচ্ছে, ততক্ষণ আমাদের বিত্তবান হওয়ার কোনো চান্স নেই। পশ্চিমবঙ্গের আপামর মানুষ এবং আপামর যুবক মানুষ, যাদেরকে এই মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসে বলেছিলেন কোটি পেটে ভাত দেবো, কোটি হাতে কাজ দেব, কাজ দিয়েছেন বই কি? ভাইপোদের কাজ দিয়েছেন। দেখো কি বলো তো, আমাদের শিল্পায়ন বা বুদ্ধদেব ভট্টাচার্যের শিল্পায়ন নীতি নিয়ে যে সমালোচনা আমি যদি সব সত্যি বলেও ধরে নিই একদম, তাহলেও গত 13 বছরে কোন বিকল্প পথে শিল্পটা করতে পারলেন? একটা বিকল্প দেখিয়ে দিলেই তো মিটে যেত।